পুনমি নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলো। আবারও কান্নায় ভেঙে পড়ল সে। ইরফান ততক্ষণে তাকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যাচ্ছে। পুনমি হঠাৎ ইরফানকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে ছুট লাগায়, হাত দিয়ে হাতুড়ে কিছু নাগাল পাওয়ার চেষ্টায় সে, যেটা দিয়ে ওই জানোয়ারটাকে আঘাত করা যায়। কিন্তু সে কিছুই পেল না, উল্টো পায়ের কাছে কিছু একটা লেগে মুখ থুবড়ে পড়ল একটা টেবিলের ওপরে। ইরফান নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে দেখছে পুনমির কাণ্ড। পুনমি হাত দিয়ে বস্তুটাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল একটা চারবাই টেবিল। সে কাঁদতে কাঁদতে দ্রুত টেবিলের নিচে ঢুকে গেল। ইরফান কিছুক্ষণ এসব দেখে এগিয়ে যেয়ে পুনমির কাছে ঝুঁকে বসল সে। এক হাত দিয়ে টেনে বের করলো পুনমিকে। অমন পুরুষালিত শক্তিতে প্রতিহত করার সামর্থ্য পুনমির নেই। সে শুধু কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগলো, প্লিজ না, প্লিজ না। ইরফান টেনে হিঁচড়ে বের করলো মেয়েটাকে। কোনো কথাই না বলে আবারও বিছানার কাছে নিয়ে গিয়ে ইরফান বলো, এটা বিছানা, স্লিপ নাও, স্টপ অল দিস। ধমকাচ্ছে ইরফান। পুনমি গা গুলাচ্ছে অমন লোকের হাতে মুঠো নিজের হাতের কারণে। আবারও পুনমি হুট করে ঘৃণায় ইরফানের গায়ে থুতু ছুড়ল। ইরফান এবার খানিকটা রেগে গেল, জিদ চেপে গেল মাথায়। এক প্রকার ধাক্কা মেরে পুনমিকে বিছানায় বসিয়ে দেয়। পুনমি ডুকরে কেঁদে উঠে। ইরফান বলে, বেশি বেশি করবে না, আমার রাগটা আমি প্রচুর ভয় পাই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। পুনমি কেঁদেই চলছে। ইরফান গিয়ে বিছানায় একপাশে শুয়ে পড়ে। তারপর পুনমিকে বলে, গত 3 রাত ধরে ঘুমাইনি, আমি ঘুমাতে যাচ্ছি, স্টপ ক্রাইং। পুনমির কান্নার আওয়াজ জোরালো হয়। গোটা রুমে সে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। মিনিট 20 ওভাবে চলতে থাকে। ইরফান কিছুক্ষণ বিরক্ত হয়ে উল্টোপাল্টা খায় বিছানায়। তারপর দুটো বালি চেপে ধরে কানের দুপাশে। তবুও কান্নার শব্দ উপেক্ষা করতে পারছে না সে। আরও 10 মিনিট পর সে উঠে বসলো। পুনমির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, এই চুপ করো, নারে একটু ঘুমাতে দাও, এত কাদার এনার্জি কোথায়? প্লিজ চুপ করো, আমি ঘুমাতে চাই। থামছে না পুনমি। ইরফান এগিয়ে ওর কাছে থমকে বলল, থামবে না তো? ইরফান কথা ইঙ্গিতে কান্না থামিয়ে গুটিয়ে যায় পুনমি। ওড়না টেনে নিজেকে ঢাকতে ব্যস্ত মেয়েটা। হঠাৎ করে আবারও শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। ইরফান ওকে দেখল, তার দৃষ্টি চলে গেল আবার পুনমির গালে লাল টিকলার কাছে। এত কাছ থেকে ইরফান কোনো মেয়েকে দেখেনি। চোখ ধাঁধানো সৌন্দর্য পুনমি, নিখুঁত, একেবারে গ্রিক মিথোলজিতে বর্ণিত দেবীর মতো। মাথাটা ঝিমঝিম করে উঠল হঠাৎ। একটা ঢোক গিলল ইরফান। অস্বস্তি হচ্ছে খুব। সে দ্রুত গিয়ে আবারও নিজের জায়গায় শুয়ে পড়ল। পুনমি কিন্তু কান্না থামায়নি। কিছুক্ষণ পর ইরফান আবারও উঠে বসলো। এবার ইরফানই অনুনয় ভঙ্গিতে চেঁচিয়ে ওঠে, ওরে একটু ঘুমাতে দে না রে। হঠাৎ পুনমি কান্নার মাঝে বলো, জানোয়ার। ইরফান ভুরু কুঁচকে পুনমির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এত সব টলারেট করা ছেলে ইরফান নয়। সে আবারও এগিয়ে আসলো পুনমির কাছে। পুনমিকে বলো, আরেকবার জানোয়ার বললে? জানোয়ার চুপ, জানোয়ার চুপ, জানোয়ার। ইরফান জিতে উঠে গেল হঠাৎ। একটা পৈশাসিক হাসি দিয়ে পুনমির ভয় দেখাতে তার ডান হাতটা তর্জনী পুনমির গালে লাল তিলতে ঠেকায়। পুনমি শিহরে উঠল। ইরফান ঠান্ডা গলায় বলো, জানোয়ার কেন বলছো? জানোয়ারের মতো করছেন তাই, হাঁপাতে হাঁপাতে বলে পুনমি। ইরফান পুনমির তিলটাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে নিচু স্বরে বলে, জানোয়ার কখনো তোমায় এভাবে আদর করেছে? ডুকরে কেঁদে ওঠে পুনমি। ইরফানের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দেয়। তবে ইরফান নাছোড়বান্দা, সে তিলটাকে ভালো করে দেখবে। ধমকে পুনমিকে বলল, দেখতে দাও। আবারও গালে ওই জানোয়ারটা আঙুল ছোঁয়ালো। খুব কাছ থেকে পুনমির গন্ধ পেল একটা পুরুষের, একটা বর্বরের গন্ধ। মাথার ভিতর অসহ্য যন্ত্রণা হতে থাকলো পুনমির। আবারও বাচ্চা পুনমি খিলখিল হাসির আওয়াজ শুনে পেল সে। সেই সাথে দেখতে পেল কেউ বাচ্চা পুনমিকে কোলে বসালো। লোকটা পুনমির ফড়কির ভিতরে হাত ঢুকিয়ে তলপেটে নিচে হাত দিয়ে চাপ দিচ্ছে। পুনমি ছাড়া পেটে তরপাচ্ছে। পরপর সেই শক্ত হাত পুনমির বুকে চলে যায়। ভীষণভাবে ব্যথা দিল ছোট পুনমির বুকে। পুনমি কেঁদে দিয়ে বলল, আমি আপুর কাছে যাব। লোকটা পুনমির ফড়কের চেন খুলতে খুলতে বলে, আহা বাচ্চা, আমি তো তোমার পাপার মতোই আদর করতেছি তো। চোখ মুছিয়ে নিশ্চুপ জল আসলো পুনমি। ইরফান তা দেখে তৎক্ষণাৎ আঙ্গুলটা
সরিয়ে নিল। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে সে। ক্ষণিকের জন্য এই জ্ঞান এলো তার মাথায়। হুট করে একটা হাত পুনমির কপালে রাখলো জ্বর দেখতে। পুনমি উদ্ভ্রান্তের ন্যায় বসেই দুনিয়া ভুলে তার কানের কাছে বাড়তি সিঁড়ি থেকে ধূপধাপ শব্দ করে গড়িয়ে পড়া শব্দ আর চেঁচানোর শব্দ। ভাইয়া আপু। মস্তিষ্কে চিনচিনে ব্যথাটা প্রকট হচ্ছে। পুরো পৃথিবী দুলছে পুনমির। ইরফানের হাত থেকে তার কপাল। কত কত ভাবনা আসছে পুনমি। এই হাতটা কি এখন পুনমির বুকে চলে যাবে? তারপর আরও নিচে, আরও নিচে ব্যথা দেবে পুনমিকে। কাঁপছে পুনমি। ইরফান দেখলো মেয়েটি খিচুনির মতো হচ্ছে। সে একটা ঢোক গিলে বলল, এই কি হচ্ছে? পুনমি সেসব শুনল না। হুট করে অবচেতন হয়ে লুটিয়ে পড়ে যেতে চাইল বিছানা থেকে মেঝেতে। শক্ত হাতে পুনমিকে ধরে ফেলল ইরফান। এমন ঘটনা হঠাৎ বোকা বনে গেল সে। পুনমি দুগালে মৃদু চাপড় মেরে। ইরফান বলছে, এই মেয়ে, এই এই আমি কিছু করিনি তো। এই মেয়ে, আমি শুধু তিলটা দেখছিলাম। এটা আসল না নকল, ট্রাস্ট মি, আমি কিছু করিনি। ওপেন ইউর আইস। এই মেয়ে, কি নাম জানো তোমার? পূর্ণিমিলা হোয়েটেভার। এই মেয়ে, ও হ্যাঁ মনে পড়েছে, এই পুনমি। আমি কিছু করিনি। চোখ মেলো পুনমি। পুনমির মাথা ঠেকেছে ইরফানের বুকের কাছটাতে। এক হাতে ওকে শক্ত করে ধরে কিছুক্ষণ দুগালে চাপড় মেরে ওর নাম ধরে ডাকল ইরফান। পুনমি কোনো সারা শব্দ করে না। ইরফান আবারও শুধু চেয়ে রইল মেয়েটার মুখের দিকে। চোখে পানি, গালে লেপ্টে আছে। অনেকটা কিশোরী মেয়েদের মতো মুখটা। এতটা বড় লাগে না। আচমকা পরিস্থিতি অনুধাবন করে ইরফান নড়ে চড়ে বসে। ইরফানের এতটাই নিকটে কোনো মেয়ে আসেনি। মেয়েলি মিষ্টি ঘ্রাণ পাচ্ছে ইরফান। এই অনুভূতি অজানা, এই অনুভূতি প্রথম। অদ্ভুত লাগছে ইরফানের। কিছুক্ষণ ওভাবে স্থির হয়ে বসে থেকে একটা লম্বা শ্বাস ফেলে ইরফান পুনমিকে তুলে নেয় পাঁচকোল করে। তারপর ধীরে ধীরে বিছানা একপাশে একটা বালিশে শুয়ে দেয়। বুকের কাছ থেকে লাল ওড়নাটা সরে গিয়েছে পুনমি। ওদের তিন ভাই বোনদের দুধে আলতার মতো গায়ের রং। একেবারে নিরেট উজ্জ্বল ত্বক। ইরফানের মধ্যে ইরফান আর ইনশা শ্যামলা বর্ণের। ইহান ইনায়া শেফা ফর্সা। তবে এই হাসান পরিবারের সদস্যদের ধারের কাছে কেউ নেই। চোখ ধাঁধিয়ে যায় ওদের উজ্জ্বলতা দেখলে। আর এই তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়া এই মেয়েটির রং। সম্ভবত অপার্থিব কোনো নারী মনে হয় পৃথিবী কেউ না। ইরফান আরও কিছু মুহূর্ত অচেতন পুনমির মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের শ্যামলা রঙা হাতটা পুনমির গালে ঠিক পাশে রেখে দুজনের গায়ের রং বিস্তার পার্থক্য মাপছে সে। ইরফানের হাতটা পুনমির ধবধবে সাদা নরম তুলতুলে গালের পাশে কুচকুচে কালো লাগছে। এসব সে করেছে ঘোরের মাঝে। তার সমস্ত হুঁশ জ্ঞান খুয়ে বসে আছে সে। কিছুক্ষণ নিজের হাত দেখে আবারও পুনমির গালে ওই লাল তিলটা ছিল। এই তিলটা এখানে না থাকলে এই মেয়েটার অর্ধেক সৌন্দর্য থাকতো না সম্ভবত। হঠাৎ করে ইরফানের ঘোর কাটে নড়ে চড়ে বসে হালকা কেসে ওঠে সে। পুনমির বুকে ওড়না সরে যায়। নারী কায়া গোপন নির্গত সৌন্দর্য চক্ষুগোচর হচ্ছে ইরফানের সে চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর হেঁটে রুমের এক কোণে চলে যায়। ফোন বের করে লিকসনকে কল করে সে। কলটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে লিকসন বলে, কি লাগবে? জ্ঞান হারিয়েছে। লিকসন উঠে বসলো। ঘুম গেল চোখ থেকে উড়ে। হতকম্প গলায় বলো, শালা ইতর কোথাকার। ইতরামিটা আরও 2 দিন পর করলে হতো না? একদিনে এত চাপ নিতে গেলি কেন বাপ? ইরফানের মেজাজ বিগড়ালো। লিকসনকে অতি ভয়ানক একটা গালি দিয়ে বলো, প্যানিক অ্যাটাক আছে না, ন্যাকা মেয়েদের বেশি হয় এটা। সেটা হয়েছে সম্ভবত। হুদা ভাই, কত ভদ্রভাবে বললাম ঘুমাতে, সে তা না করে দৌড়াদৌড়ি লাফালাফি টেবিলের নিচে ঢুকে আমার সাথে লুকোচুরি খেলে। তারপর পরপর কয়েকটা ধমক দিয়েছি আর অমনি মাথা তার কেটে পড়ে গিয়েছে। কি করব এখন? ডাক্তার ডাকবো? সে এক বিরাট ঝামেলার ব্যাপার হবে। দেখা গেল ডাক্তার অতিরিক্ত প্রশ্ন করে বসায়। তোর বাড়িতে একটা ডাক্তার মার্ডার হবে আমার হাতে। লিকসন একটা ঢোক গিলে বলো, না ভাই ওয়েট, আমি দেখছি। কল কেটে লিকসন কল লাগালো অধরার নাম্বারে। কলটা রিসিভ করে অধরা তেতে উঠল। আবার কি হয়েছে?
তোরা চারজন একটু বাড়িতে আসবি? হোয়াট, মাথা খারাপ তো? এত রাতে সমস্যা কি? আরে ভাবি জ্ঞান হারিয়েছে, এখন কি করব বুঝতে পারছি না। ডাক্তার ডাকা যাবে না, প্লিজ আয় না মা, প্লিজ। আচ্ছা রাজন মম দু ভাই বোনকে সাথে নিয়ে আয়। আন্টিকে বল আমার শ্বাস টান উঠেছে, আর বেশিক্ষণ বাঁচব না, প্লিজ আয় মা। ফোন কেটে অধরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। আর 1 সপ্তাহ বাদে তার বিয়ে। কোথাও হবু বরের সাথে রঙে বেরঙে গল্প দেখবে, তা না করে একটা সাইকোর স্বাদ নিচ্ছে রাত বিরতে। অধরা জানে ধরা পড়ে যাবেনি, তবু বন্ধু কি করে আর করা। শুধু ঘুমিয়েছে, তাকে ইনায়া প্রেরণা বিছানায় শুয়ে দিয়েছে। পুরো অ্যাপার্টমেন্টে অন্ধকার হয়ে আছে, শুধু জানালার কাজ গলিয়ে আসা শহরে কীর্তিমালও মোটামুটি আন্দাজ করে চলতে পারছে ইনায়া। ধীর পায়ে ক্লান্ত ভঙ্গিতে সে হেঁটে চলে যায় বসার ঘরের দিকে। মির্জাবাড়ি প্রত্যেকে চলে গিয়েছে ঘণ্টাখানেক হলো। এত বড় দুর্ঘটনা নিয়ে প্রেরণা কথার পর আর কেউ আগায়নি কথায়। তবে ইনায়া বড় দাদান আর বড় বাবার মুখ দেখে বুঝে নিয়েছে আগামীকাল খুব ভয়ঙ্কর কিছু হতে চলছে। ও বাড়িতে খুব ভয়ঙ্কর কিছু। বড় দাদানের কাছে তার ভাই বোনগুলো হলো এক একটা অঙ্গ নিজের। কখনো প্রয়োজনে ব্যতীত বকাবকি করেনি অমন মূর্খ কঠোর মানুষটা। তবে আজ ইয়ানার মেজ দাদানের জন্য বড় দাদানের চোখে তীব্র ক্ষোভ দেখেছে। কাল সকালে সম্ভবত আগুন জ্বলবে ধাউ ধাউ করে। মেজ দাদানের সাথে প্রীতমের কথোপকথন মনে করে চোখ ভিজে ওঠে ইয়ানার। পুরুষ মানুষ কতটা অসহায় হলে এমন করে কেঁদে ফেলতে পারে। ইয়ানা আরও 2 কদম এগুলো। আদ্য অন্ধকার দেখল 2 ভাই বোনের মেঝেতে বসে আছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। মিস জেনি তাদের সাথে। এখন প্রেরণ বা প্রীতমকে যার বর্ণনা শান্ত লাগছে। কেউ কোনো কথা বলছে না, যেন ওরা এই দুনিয়ায় নেই। ইনায়াও ওদের থেকে দূরে মেঝেতে বসে পড়ল, দেয়ালে পিঠ ঠেকিয়ে। ক্ষণিকের জন্য মনে হলো এমন কিছুই হতো না যদি সে না প্রীতমকে ভালোবাসত, যদি না প্রীতমে বাধ্য করতো তাকে ভালোবাসতে, তাহলে হয়তো এই পরিবারটা এতটা সাফার করতো না। আর পুনমী আদুরে মেয়েটা নিজের জীবনে কতটা অসহায় একটা মেয়ে, যার কাছে সুখ মানে ওর গানের জন্য 2টো প্রশংসা, তাছাড়াও কোনো সুখ নেই মেয়েটির জীবনে। হাসি নেই, আনন্দ নেই। সেও মেয়েটাও সাফার করেছে ইনায়ার কারণে। ইনায়ার দোষ, সে জীবনে প্রথম অনুভূতিকে নিয়ন্ত্রণ করেনি। হাঁটুতে মাথা ঠেকে নিল। ইয়ানা একটা সম্ভাব্য ঝড় তার জীবনে আসতে চলেছে। সে সেটাই ভাবছে অবচেতন মনে। সে এতটাই অবুঝ নয়। তবে এইসব কারণে প্রীতম আর তার মাঝে দূরত্ব না হোক, কখনোই না হোক, ইয়ানা সব কিছু সইতে পারবে। এইসবও পারবে না আজ মেজ দাদান অমন একটা কাজ করে। আগে ভাবলো না তার 3টা বোন আছে। কান্না পাচ্ছে ইয়ানা, ভীষণ কান্না পাচ্ছে। এখন কি হচ্ছে পৌর্ণমীর সাথে? মেজ দাদান যা রাগ, যদি মারধর করে মেয়েটাকে। কথাগুলো ভাবতে ইনায়া কাঁপছে ঠক ঠক করে। অধরা, মম, স্নিগ্ধা, হেনা আর রাজন এসেছে কিছুক্ষণ আগে। অধরা এসে পৌর্ণমীর মাথার কাছে বসতে বসতে হতাশ গলায় বলল, হে ঠাকুর, আমি বুঝতে পারছি না আমি তোদের পাল্লায় কেন পড়লাম। আচ্ছা পানি ছিটিয়েছিস মুখে? ইরফান দুপাশে মাথা নাড়ায়। অধরা তিতিরিক্ত হয়ে বলে, এই তুই আমার সামনে থেকে যা তো। আর তোর এমন দানবীয় হাত পায়ের লোম দেখে আমার রীতিমতো বমি পাচ্ছে। একটা ভদ্র পায়জামা পাঞ্জাবি পর যা। ইরফান চুপচাপ দাঁড়িয়ে রইল। ওরা 4 বান্ধবী পৌর্ণমীর হাত পা ম্যাসেজ করছে। ইরফানের দৃষ্টি গিয়ে আবারও স্থির হয় পৌর্ণমীর মুখে। কিছুক্ষণ আগে ঘটনা রীতিমতো বোকা বোকা লাগছে নিজেকে। ইরফানের গালে 2টো আঙুল ছোঁয়াতে কেউ অজ্ঞান হয়? আতঙ্ক হলেও তো বহু আগে অজ্ঞান হওয়া উচিত ছিল। আজব মেয়ে। এর মার্কস আরও 2টো কাটা। 0 থেকে -2 মেয়েটির রিডিং। শান্তিনীর লিভিং রুমে তখন কপালে হাত চেপে বসে আছে শামিন আলো, ইলহাম, ইসমাম, ইহান আর ইনশিয়া বিপরীত দিকে একটা সোফাতে বসে আছে। বাড়িতে ফেরার পর তারা এ ব্যাপারে কোনো আলোচনা করেনি এখন অবধি। ফজর হয়ে আসছে। ঋতুপরি শেফাত ঘুম থেকে তোলেনি কেউ। ওরা কেউ জানেই না কিছু এখন অবধি। ইহান তখন থেকে ফোন লাগাতার অনেকের সাথে কথা বলছে। এর মাঝে মঈনও ছিল। বাকিরা জানতে চাইল না ইহান কি চাইছে, আগ্রহ দেখালো না জানার। কিছুক্ষণ বাদে মঈন কল ব্যাক করলে
ইহান উঠে এক সাইডে চলে যায়। শান্তস্বরে বলো, কাল অনুমোদনের কাগজটা নিয়ে এসো প্লিজ। মঈন কিছুক্ষণ নীরব থেকে বলল, ইহান, এক্ষেত্রে অনেকগুলো কেস আমি হ্যান্ডেল করেছি, যে পরিবার লোকেরাই বাগড়া দিয়েছে এমন কিছুই হবে না মঈন। শান্ত জবাব ইহানের। তবে মোস্ট ইম্পর্ট্যান্টলি ওনারা কোনো অ্যাকশন নিলে আমার পূর্ণ সমর্থন থাকবে। এক্ষেত্রে আমি কোনো পার্শিয়ালিটি করব না। ইহান শব্দগুলো স্পষ্ট করে উচ্চারণ করে মঈন। ইহান একটা লম্বা শ্বাস ফেলে বলে, আশা করছি না মঈন। ফোন কাটে। ইহান তখনও সবার থেকে দূরে জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পাশের মসজিদে ফজরের আজান দিয়ে দিয়েছে। ইহান নিষ্পলক তাকিয়ে আছে জানালার বাইরে। পুনমি যখন জ্ঞান ফিরেছে তখন আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। সবাই কৌতূহলী দৃষ্টিতে মেয়েটাকে মুখমণ্ডল। জ্ঞান ফিরতেই ঘাম ছেড়েছে শরীর থেকে। পিট করে চোখের পাতা মেয়েটির অস্ফুট আওড়ালো, ভাইয়া। ওরা শুধু দেখলো মেয়েটিকে। নড়ে চড়ে উঠে বসতে চাইলো পুনমি। লিকসন তখন একটা বাটি হাতে ঘরে ঢুকলো। বাটিতে গরম স্যুপ থেকে ধোয়া বেরোচ্ছে। লিকসন সবার মুখের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, নতুন ভাবির যেন স্যুপ করেছি আমি। ভাবি প্রীতমের বোন। কি আশ্চর্য। অধরা ওর হাত থেকে স্যুপের বাটিটা সো মেরে নিয়ে বলে, তোদের এইসব আহ্লাদের কথা শুনলে আমার গা জ্বলছে। যা সব কটা এখান থেকে। ইরফান শুধু দেখতেই চলছে পুনমিকে। তার অন্য কিছুতে মনে হঠাৎ গায়ে ধাক্কা লাগাতে তার ঘোর কাটে। অধরা তাকে ঠেলে বাইরে পাঠিয়ে দিয়েছে। শত চেষ্টা করেও পুনমিকে কিছু খাওয়াতে পারল না অধরা, জোর করেও না। উল্টো দাঁত কেচে পুনমির স্যুপের বাটি এক ঝাটকায় ছুঁড়ে ফেলে দেয়। অধরা সামলাতে গিয়েও গরম স্যুপ অধরার হাতে পড়ে। অধরা আর্তনাদে ইরফান ছুটে এলো। এই অবস্থায় দেখতে পেয়ে বিরক্ত হলো ইরফান। রেগে গিয়ে পুনমির কাছে এগিয়ে গিয়ে আবারও ধমকে ওঠে, নরম থাকতে চাইছি অথচ তোমার পোষাচ্ছে না, তাই না? পুনমি মিছিয়ে যায়। আবারও ইরফানের কণ্ঠস্বর শুনে বুক ধরফরানি বাড়তে থাকে। ঘাম হতে থাকে তার। পালানোর চেষ্টা করতে থাকে, ছোটাছুটি করতে থাকে। ইরফান ওকে কিছুক্ষণ দেখে মমকে বলল, ওর চুল ঠিক করে দে, সাজিয়ে দে একটু, ও শ্বশুরবাড়ি যাবেও। পুনমি কাঁদতে থাকে। মম আমতা করছিল। ইরফান দাঁড়িয়ে কক্ষে এক কোণে। মমকে পুনরায় ধমকে বলে, বললাম না ওকে ওর চুল ঠিক করে সাজিয়ে দে। মম এগিয়ে যায় পুনমির কাছে। চুলে চিরুনি চালাতে দিচ্ছে না পুনমি। শব্দ করে কাঁদছে আর হাত ছুঁড়ছে এলোপাথারি। কাঁদতে কাঁদতে বলছে, আমি আপুর কাছে যাব, অন্য কোথাও না। মম বেজায় মুখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান এগিয়ে যায় পুনমির কাছে। ক্ষুদ্র কণ্ঠে বলে, এটা মামার বাড়ির আবদার, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাবে, আবু ভাইয়ার কোলে চড়ার দিন শেষ, গিয়ে সংসার করবে স্বামীর সাথে, যেমনটা আমার বোন করছে। ধমকালো ইরফান। পুনমি তখনও মমর হাত সরিয়ে দিচ্ছে বারবার। ধৈর্যের বাঁধ ভেঙে ইরফান আবারও একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। এক হাতে মমর হাত থেকে লিপস্টিকটা নিয়ে আরেক হাতে পুনমির থুতনি চেপে ধরল। প্রচণ্ড শক্তি খেটে লিপস্টিকটা পুনমির ঠোঁটে ঘষতে ঘষতে দাঁত চেপে বলল, কেন সাজবে না তুমি? অযত্ন করছো তোমার স্বামী তোমার। এত বেচারি সাজার কিছুই হয়নি। সাজবে, অবশ্যই সাজবে। তোমার ভাই আমার বোনকে কত যত্ন করে, সবার থেকে প্রশংসা কুড়াচ্ছে দেখেছো? ট্রাস্ট মি, তোমার ভাইয়ের থেকেও অনেক ভালো বর হব। এত ভালো বর হব যে তোমার ভাই আর আপুর খুশিতে পাগল হয়ে যাবে। কখনো ভালো হবে না, পাগল হয়ে রাস্তায় ঘুরবে। মেজাজের খেই হারিয়ে উন্মাদের মতো আচরণ করছে ইরফান। লিপস্টিকটা ঘষতে গিয়ে ভেঙে ফেলল। পুনমির ব্যথা পাচ্ছে ঠোঁটে, চেঁচাতে পাচ্ছে না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। এবার হাতটাও ছুঁয়েছে না সে। আতঙ্কে আবারও শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তার। লিপস্টিক লাগিয়েছে যা তা ভাবে। এভাবে মমর হাত থেকে কাজলটা নিয়ে এক হাতে পুনমির দুগালে চেপে ধরে কাজল পড়াচ্ছে চোখে। ভেজা চোখে কাজল লাগাচ্ছে না। ইরফানের অবাক হয়ে দেখছে বাকিরা। চোখ মুখে হতভম্ব ভাব তাদের। ইরফান যেন ইরফান নেই। কিছুক্ষণ বাদে ইরফানের মমকে বলল,
আর কি লাগায় রে চেহারায়, ছাতার নামও তো জানি না ওসবের। ওকে গহনা পরাতে হবে, ওসব মাম্মা পরিয়ে দেবে। আর কিভাবে সাজাবো? ও হ্যাঁ, নীল। ওর ওই হাতে প্রত্যেকটা নীলই অক্ষরটা পেন্ট করে দে। ওর ভাই যেমন আমার বোনের নখে পি লিখিয়েছিল। চোখ মুখে খিচিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে পুনমী। লোকটা উন্মাদ বলে ভুল হবে, লোকটা হয়তো মানুষই না। পুনমী চাইছে না চোখের জল খরচ করতে, তবু পারছে না শক্ত হতে। আতঙ্কে বুক কাঁপছে তার। এরপর কি হতে চলছে তার সাথে? অধরা এসে ইরফানে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ব্যথা পাচ্ছে মেয়েটা। হুঁশ ফিরল ইরফান। হঠাৎ করে প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল এমন। এতক্ষণে কি করেছে খেয়ালই আসছে না। পুনমীর দিকে তাকায় সে। পুনমী থরথর করে কাঁপতে কাঁপতে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু সেফ স্থান খুঁজছে মেয়েটা। ওই লোকটা তার গায়ে হাত তুলবে যে কোনো সময়। মার খেতে চায় না পুনমী। সাজগোজ কিছুই হয়নি। ইরফানে লাগিয়ে দেওয়া লিপস্টিক কাজল মুছিয়ে অধর শুধু পুনমীর ওড়নাটা মাথায় তুলে দেয় শেষমেশ। ইরফান জিন্সের সাথে নেবে বলে একটা শার্ট পরে রেডি হয়ে নেয়। ওরা বন্ধুরা জানতে চায় এখন কি করবে ইরফান গম্ভীর মুখে পুনমীর ডান হাতের কবজি চেপে ধরল শক্ত করে। তারপর মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো সদর দরজার কাছে। ঠিক সকাল 7:30টার সময় ইরফান পুনমীকে নিয়ে শান্তিনীড়ে পৌঁছালো। ওর জন্য সদর দরজা খুলে রেখেছিল সবাই। প্রত্যেকটা মানুষ নির্ঘুম লিভিং রুমে কাটিয়েছে দীর্ঘ সময়। দোতলা থেকেই ঋতু নিচে নামলেও তাকে এখনও অবধি কিছু জানায়নি ইলহাম। পরি আর সেহা তখনও ঘুম ভাঙেনি। ঋতু যখন অবাক চোখে সবার মুখ দেখছিল, ঠিক তখনই ভীতসম্মত পুনমীকে টেনে হিঁচড়ে শান্তিনীড়ে প্রবেশ করল ইরফান। পুনমী চেঁচাচ্ছিল না, তবে চাপা আওয়াজ কাঁদছিল। কবজিতে ব্যথা করছে তার, আর পারছিল না এত টর্চার নিতে। ইরফানের মুখভঙ্গি জায়ফরনা শান্ত, আর সব থেকে শান্ত ওর সামনে দাঁড়িয়ে থাকা ইহান, আলো, শামিন, ইলহাম, ইসমাম। শুধু ঋতু বিভ্রান্তের ন্যায় পুনমীকে দেখছিল, মুখে বলছিল না কিছু। ইনশিয়া দূরে ঠায় দাঁড়িয়ে আসন্ন তাণ্ডবের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। ইরফান মেয়েটাকে টানতে টানতে আরও 2 কদম এগোলো। সরাসরি শামিনের মুখোমুখি গিয়ে দাঁড়ালো সে। শামিন শান্ত চোখে এক পলক ক্রন্দনরত পুনমীকে দেখছে, এক পলক দেখছে ইরফানের শক্ত হাতের মুঠো পুনমীর হাতটা। ইরফান ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে শামিনকে বরফ ঠান্ডা গলায় বলল, তোমাদের বাড়ির বউ বড় বাবা। ঋতু ফ্যাল করে তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। বাকিরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কিন্তু মুহূর্তে কেটে যেতে স্বামীর একটা জোরালো চর পড়ে ইরফানের গালে। বাচ্চা কাচ্চা গায়ে এই প্রথম হাত উঠল স্বামীর। ইরফান মোটেও বিচলিত নয়। সে মিলান হেসে মাথা তুলে আবারও বড় বাবার চোখে চোখ রেখে বলে, কেন রিয়াক্ট করছো বড় বাবা? মেয়ে তুলে এনে বিয়ে করার এইবারই ঐতিহ্য। আমি চর্চা করলাম, তুমিও তো বড় মাকে তুলে এনে বিয়ে করেছিলে, করনি? কথাটা শেষ করতে পারল না ইরফান। আলো এসে সশব্দে আরেকটা চর বসায় ইরফানের গালে। ইরফান তবুও বিচলিত না, উল্টো এক হাতে বাঁধন শক্ত করে চাপা আর্তনা করে উঠে পুনমী। ঋতু শুধু দেখেই যাচ্ছিল ছেলেকে। সে ভাবছে তার ঘুম কাটেনি হয়তো, এসব হয়তো স্বপ্ন। ইহান একপাশে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে শান্ত হয়। ইলহাম, ইসমাম দুজনে চুপচাপ বসে আছে, কেউ মাথা তুলে দেখছে না ইরফানকে। শামিন খুব ঠান্ডা গলায় ইরফানকে বলে উঠে, ওর হাতটা ছাড়। ঘুম ভেঙে যাওয়া সেবা ফ্রেশ হয়ে নিচে নামছিল। রাতে একটা ঘুমের ওষুধ খেয়েছিল ডাক্তারের পরামর্শে। হয়তো এত বেলা অবধি সে ঘুমায় না। নিচে শোরগোলের আওয়াজ শুনে সে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙছিল, কিন্তু সিঁড়ির মাঝপথে এসে তার কদম থামল। প্রত্যেকে দেখল সেহা, তারপর নিমিষে দেখতে লাগলো ইরফান। আর ইরফানের সাথে অপরূপ সুন্দরী মেয়েটাকে, যার হাত ধরে রেখেছে ইরফান। এখানে ঠায় দাঁড়িয়ে রইল সেহা। তার কেমন বুক কাঁপছে হঠাৎ। আশ্চর্য রকমের জোরালো শব্দ হচ্ছে বুকে। কিছু হারিয়ে ফেলার সতর্ক ঘণ্টা বাজছে সেখানে, যা সে পায়নি, তারা দেখায়নি পাওয়ার। তবে কিছু বুঝতে পারছে না সেহা। জেদে ইরফানের জল শক্ত হয়। শামিনের কথা কোনো জবাব না দিয়ে পুনমীকে টানতে টানতে নিচতলায় গেস্ট রুমে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেয় শব্দ করে।
কেঁপে ওঠে ঋতু, মাথা ঘুরছে তার। বাকিরা সবাই শান্ত। গেস্ট রুমে ঢুকে ইরফান পূর্ণিমাকে এক প্রকার ধাক্কা মেরে বিছানায় বসিয়ে দিয়ে নিজেকে চুপচাপ বসে থাকে বিছানায়। পূর্ণিমা উঠে আবারও ছোটাছুটি করতে থাকে লোকটার বাড়ি। এতগুলো বড়দের সামনে দরজা লাগিয়ে নিজের দুঃসাহসের সীমা দেখিয়ে দিয়েছে। এখন কি করবে তার সাথে? পূর্ণিমা ছুটছে একবার এদিক দেওয়ালে বাড়ি খেয়ে ঘুরে অন্যদিকে ছুটতে লাগলো। আবারও গিয়ে মুখ থুবড়ে পড়ল একটা টেবিলের উপরে। আতঙ্কিত বিপর্যস্ত পূর্ণিমা টেবিলের নিচে ঢুকে গেল আবারও। ইরফান শুধু চুপচাপ বসে রইল। সে আর সিঁড়িতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছে বন্ধ দরজাটা। পরপর বোকার মতো দেখছে সবাইকে। ইহান এগিয়ে যায় গেস্ট রুমের দরজার কাছে। শান্ত ভঙ্গিতে ইলহামা ইসমামকে বলে, তোমাদের পিতৃত্ব যেন জেগে না ওঠে, বুকে পাথর চাপা দাও। ঋতু কেঁদে উঠল শব্দ করে। ইলহাম নির্জীব হয়ে বসে আছে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে লাথি বসায় দরজায়। পরপর কয়েকটা লাথিতে ভাঙল শান্তিনীর গেস্ট রুমের দরজা। ভাঙল ভাইয়ের প্রতি ইহানের সেনের প্রাচীর। ইহান তখনও বিচলিত হচ্ছে না। তা তো মাথায় কাজ করছে না জেদে আর তীব্র ক্ষোভে। বড়রা চুপচাপ দাঁড়িয়ে আছে। সেহা সিঁড়িতে দাঁড়িয়ে দরজা ভেঙে ইহান পাঞ্জাবি হাতা গুটিয়ে রুমের ভিতর ঢোকে। ইনশিয়া ছুটে যায় বড় দাদানের পিছু পিছু। ইহানের হাত কাঁপছিল। ইহান দেখতে পেল, তবুও পাত্তা দিল না। অমন পেটানো হাতে প্রথম চটটা ইরফান নড়ল খানিকটা, তবুও চেহাল শক্ত করে বসে রইল। দ্বিতীয় চরটা দিয়ে ইরফানের কলার চেপে ধরল। তৃতীয়বার মতো আরেকটা চর মারল সে। তৃতীয় চর ইরফান হেসে উঠল সামান্য। আরেকটা চর পড়ল গালে, আরেকটা, তারপর আরেকটা। ইরফান একটু বিচলিত হচ্ছে না। এত মার খেয়েও একটুও না। ইহান থামছে না। ইনশা ছুটে গেল পূর্ণমীর কাছে, ঝুঁকে বসলো মেয়েটার সামনে। চাপা স্বরে কাঁদছিল টেবিলের নিচে বসে। ইনশা ওর হাত ধরল। কেঁপে উঠল সে। ইনশা নরম গলায় বলল, আমি ইনশা আপু তোমার, এসো, ভয় নেই, এসো। ইনশা গায়ের সমস্ত শক্তি খরচ করে পূর্ণমীকে টেনে বের করল টেবিলের নিচ থেকে। থরথর করে কাঁপছিল মেয়েটি। ওকে দুহাতে আলগে ধরে ইনশা, প্রচণ্ড দুর্বল লাগছে পূর্ণমীকে। শেষ কখন খেয়েছে কে জানে। এদিকে ইহান চর মেরেই চলছে ইরফানকে। তার কপালের শিরা দৃশ্যমান যে তার প্রচণ্ড রাগ। বাকিরা সবাই ঠায় দাঁড়িয়েছিল গেস্ট রুমের বাইরে, কিন্তু ঋতু পারল না থাকতে। ছুটে গেল গেস্ট রুমের ভিতরে। কাঁপা কাঁপা গলায় বড় ছেলেকে বলল, এখন থাম, একটু থাম। ইহান থামছে না। তবে চর মারতে মারতে ইহান ক্লান্ত হয়ে গেল। ইরফানের কোনো হেলদোল নেই। প্রত্যেকটা চর যেন তাকে ছুঁতে পারছে না। ঋতু বড় ছেলের হাত থেকে ছোট ছেলেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত। ইহানকে অনুনয় করে বলছে ঠান্ডা মাথায় বসে কথা বল। ও তো পালাচ্ছে না। মাম্মার কথা গায়ে মাখল না ইহান। ইরফানের কলার ধরে টানতে টানতে ইলহামের সামনে এনে দাঁড় করালো। ইলহাম চেয়েও দেখল না ছেলেকে। ইহান ঘন ঘন নিঃশ্বাস ফেলে ঘেমে গিয়েছে পুরো। ঋতুকে বলে, আজ রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে ভ্যান আসবে, মাম্মা ওর সব কিছু গুছিয়ে দাও। এই বাড়িতে ওর স্থান নেই। এতদিন শুধু অ্যাঙ্কার ম্যানেজমেন্ট একাডেমির পিছনে বেহুদা পয়সা খরচ করেছি আমরা। ও তো পুরোটাই শুদ্ধ করতে হবে। ঋতু অসহায়ের মতো দু ছেলের মুখে দেখে ঘুরে পূর্ণমীর দিকে তাকায়। ইনশা নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে পূর্ণমীর মাথাটা। কাঁপুনি থামছে না মেয়েটার। ইরফান তখনও ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। অতিরিক্ত রাগে মানুষ অন্ধ হয়ে যায়, তবে ইরফানের হয়েছে ব্যতিক্রম কিছু। তার কোনো অনুভূতি নেই। ইনশা চেঁচিয়ে ওঠে, ভাইয়ার করছি, আমরা তিনটা বোন, তোর আমাদের কথা মাথা আসলো না? কতটা ভোগালি দু পরিবারকে, সর্বোপরি এই মেয়েটাকে কত নিচে তুই। ইরফান, আমার জাস্ট ঘেন্না লাগছে এটা ভেবে যে সে তুই কিনা নিজের বোনদের নিয়ে এতটা পসেসিভ, এত ভণ্ডামি কেন বল? ইরফান এক পলক দেখল ইনশিয়াকে। রাগে ফুটছে ইনশিয়া। আলো ধপ করে এসে একটা সোফাতে বসে পড়ল। স্বামী ইরফানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সব শাসন উর্ধে চলে গিয়েছে এই ছেলে। চূড়ান্ত হতবাক স্বামীন। তাদের বাড়ির শাসন এতটাই খামকি থেকে গিয়েছে যে তার শান্তিনীরের সামনে রিহ্যাবিলিটেশন সেন্টারের গাড়ি এসে থামবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে তাদের আদরের ছেলেকে। আক্ষেপ, এই আক্ষেপ নিয়ে কোথাও মুখ লুকাবে
ইয়াশা মির্জা। সে আর সিঁড়িতে যেখানটা দাঁড়িয়ে ছিল ঠিক সেখানে দাঁড়িয়ে আছে, এক হাতে সিঁড়ি রেলিং ধরে আছে মেয়েটা। তাকিয়ে আছে পুনমের মুখের দিকে, অন্য কিছু দেখছে না সে, অন্য কিছু শুনছে না সে, শুধু শুনছে রাগী মির্জা ওই মেয়েটিকে বিয়ে করেছে, জোর করে হোক যেমন করেই হোক বিয়ে করেছে, বউ করেছে ওই মেয়েটাকে। দোতলা থেকে অসুস্থ পরি নেমে এলো, পুরো ঘটনা শুনে চেতাতে চাইলো ইরফানের ওপর। আলো ওকে থামিয়ে দিয়ে বলো, ওকে যতই মারি যতই যা বলি এখন এসব কিছুই ওকে ছুতে পারবে না, অযথা উত্তেজিত হোস না তুই, সবাইকে ভাবতে দে।